নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। আজকে নরেন্দ্র মোদীকে ইন্ডিয়া দলের নেতা হিসেবে নির্বাচিত করা হলো। তিনি বললেন তিনি দেশের জন্য 10 বছর কাজ করেছেন এবং আগামী দিনগুলিতে তিনি আবার তার যে বক্তব্য তিনি দিয়েছেন যে আরও বড় কাজ করতে হবে, দেশকে পৌঁছতে হবে 3 নম্বর অর্থনৈতিক স্তরে, এবং তিনি বলেছেন আমি দেশের জন্য সমর্পিত, এবং পাশাপাশি এনডিএর নেতা হিসেবে তাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, এবং তাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জনতা দল ইউএর নেতা নীতিশ কুমার। নীতিশ কুমার বলেছেন যে মোদী অনেক ভালো কাজ করেছেন, আগামী দিনে আরও ভালো কাজ করেছেন। এই যেখানে যেখানে ওরা কিছু কিছু জায়গায় জিতেছে, মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলেছেন, তারা এর পরে ওরা জিততে পারবে না, এমন ভালো কাজ হবে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন এক ভিশনারি লিডার, এবং ওনার নেতৃত্বে দেশ আরও অগ্রগতিতে যাবে, এবং তিনি বলছেন এমন একজন নেতা আমরা পেয়েছি আজকের দিনে যার নেতৃত্বে ভারত এগিয়ে যাবে। এছাড়া এ তো গেল এনডিএ আজকে সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। সরকার গড়ার জন্য তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে, সেরকমই কথা আছে, এবং সরকার গড়ার দাবি জানিয়ে তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন। Today, India is having a right leader, right time. That is Narendra Modi. अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा है। As long as you are the Prime Minister of this country, our country will never bow down to anyone, sir. आप ही की वजह से सर आज दुनिया के सामने हम लोग गर्व से कहते हैं कि भारत देश की 5वीं सबसे बड़ी अर्थव्यवस्था बना, तो ये देन आपकी है। भारतीय जनता पार्टी के संसदीय दल के नेता एवं एनडीए के संसदीय दल के नेता व लोकसभा के नेता के रूप में माननीय नरेंद्र मोदी जी के नाम का प्रस्ताव करता हूं। এখানে 2-3টে আসলে আলোচনা আছে আজকে। এক, যে রাজ্যে বিজেপির প্রদর্শন বা বিদেশি বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে, সেই রাজ্যের কেন খারাপ হলো, কি কারণগুলো, কি কাটাছাড়া তারা করছে কি করছে না। 1 নম্বর, এটা আলোচনার বিষয় বিজেপির মধ্যে, বিজেপি এই নিয়ে বসবে, ইন্টারেস্ট, কারণ সামনে মহারাষ্ট্র নির্বাচন আছে এবং অন্যান্য কিছু রাজ্যে সামনে বিধানসভা নির্বাচন এবারে এগিয়ে আসবে। এছাড়াও একটা কথা এবারে খুব উঠে পড়েছে যে যেহেতু নরেন্দ্র মোদীর নামেই আর কি নির্বাচনে এরা প্রতিদ্বন্দ্বিতা করে, সবাই নরেন্দ্র মোদীর নামেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং নরেন্দ্র মোদীর নির্বাচন বলে এটা খ্যাত, মানে ব্যক্তিকেন্দ্রিক। সেইটা আরএসএস এর মধ্যে, আরএসএস যেহেতু এই ব্যাপারটা আগেই তুলেছিল যে নরেন্দ্র মোদীর অবর্তমানে, নরেন্দ্র মোদী তার বয়স তো বাড়ছে, তিনি তার বয়স এখন 73-74, তো তিনি আগামী দিনে এই পদে কতদিন থাকবেন বা 5 বছর তিনি কন্টিনিউ করবেন কি করবেন না, এরকম একটা প্রশ্ন উঠে আসছে, এবং পাশাপাশি কোনো লিডারশিপ তৈরি হচ্ছে কিনা। কারণ আরএসএস এর মনে আছে, আরএসএস এর এক প্রতিবেদন, আরএসএস মুখপত্র অর্গানাইজার এক প্রতিবেদনে সেখানে বলা হয়েছিল যে যেহেতু নরেন্দ্র মোদীর কারিশমা, সে তার
এই কারিশমা তো সবসময় টিকে থাকে না, সে আস্তে আস্তে ফেড হয়, কোনো সময় ফিকে হয়, এবং সময়ের ব্যবধানে সেগুলো আস্তে আস্তে ফিকে হতে থাকে। তো সেখানে নতুন নেতৃত্ব তুলে আনার কথাও কিন্তু পাশাপাশি চিন্তাভাবনায় শুরু হয়েছে আরএসএস এর মধ্যে বা আরএসএস এর সংঘ নেতৃত্বের মধ্যে। অন্যদিকে যদি আমরা দেখি যে উত্তরপ্রদেশে যেখানে বিজেপি রাম মন্দির তৈরি করলো, রাম মন্দির প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা হলো, সেখানে মোদী প্রাণ প্রতিষ্ঠা করলেন, এবং বিভিন্নভাবে উত্তরপ্রদেশকে ভাবা হয়েছে যে মোদীর মানে বিজেপির গড়। বিজেপি সেখানে প্রত্যেকটা এক্সিট পোল বা যারা ওপিনিয়ন পোল, যে সবাই বলতে শুরু করলো যে ওখানে বিজেপি 2019-এ যা পেয়েছিল তার চেয়ে হয়তো বেশি পাবে। কিন্তু সেখানে দেখা গেল যে সমাজবাদী পার্টি বিজেপি থেকে এগিয়ে গেছে, বিজেপি সেখানে দ্বিতীয় স্তরে নেমে এসেছে। তো ওইখানে কেন এমন হলো? ওখানে কি এমন ঘটলো যে উত্তরপ্রদেশে বিজেপির এই হাল হলো? আসলে যেটা হয়েছে, যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে যেভাবে 2013-তে আপনাদের মনে আছে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী 14 নির্বাচনে, তার আগেই অমিত শাহকে 2014 পরে অমিত শাহকে নিয়ে আসা হলো কেন্দ্রে, এবং তাকে তিনি হলেন বিজেপির সাধারণ সম্পাদক এবং দায়িত্বে ছিলেন উত্তরপ্রদেশে। এবং উত্তরপ্রদেশে তিনি যে জাতিগত সমীকরণ করেছিলেন, সেই জাতিগত সমীকরণের ফলে যেটা হয়েছিল 2019-এর নির্বাচনে বিজেপি ব্যাপক ফল করেছিল। 14 সালেও ভালো ফল করেছিল, 19-এও ভালো ফল করেছিল, এবং 19-এর পরে 14-র পরে যখন তাদের 17 সালে যখন বিধানসভা নির্বাচন হলো, সেখানেও বিজেপি সমীকরণের ফলে ব্যাপক ফল করেছিল, একদম সংখ্যাগরিষ্ঠতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, এবং 22-এও সেটা রিপিট করেছে। সেক্ষেত্রে 22-এ কিন্তু একটু দেখা গিয়েছিল কোথাও যে সেখানে বিজেপি দুর্বল হয়েছে। তো সেখান থেকে কোনো নেতৃত্ব কোনো শিক্ষা নেয়নি। তো নেতৃত্ব সেখান থেকে যে সমীকরণে অমিত শাহ যে সমীকরণে জিতেছিল, সেই সমীকরণে কিন্তু অখিলেশ যাদব সেই সমীকরণটাই অ্যাপ্লাই করেছেন প্রার্থী নির্বাচনে। কিন্তু বিজেপি প্রার্থী নির্বাচনের সমীকরণ অ্যাপ্লাই করেনি, বিজেপি প্রার্থী নির্বাচন করেছে লবিতে। এই লবিতে প্রার্থী নির্বাচন আর সমীকরণ অ্যাপ্লাই না করার ফলে যেটা হয়েছে, অমিত শাহের যে নীতি, সমীকরণের যে নীতি, সেই সমীকরণ নীতিকে নিয়েই কিন্তু অখিলেশ যাদব বাজিমাত করেছে। এবং আগামী দিনে হয়তো এটা কাটাছাড়া আরও হবে, বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝবে যে কেন কি হয়েছে, সেখানে হয়তো অনেকের গর্দান যাবে, এবং চুপিসারে ওখানে একটা গুজবও ছড়াতে শুরু হয়েছিল যে এই নির্বাচন জিতলে বিজেপি নাকি মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেবে। এবং গুজবের জোর কতখানি সেটা যে দেখা গেল যে কিছু নেতারা তারা ভিডিও করে কেন্দ্রের দলের কাছে পাঠাচ্ছে যে যোগীকে সরিয়ে দিলে কিন্তু ফল খারাপ হবে। তার মানে এইটা কিন্তু কোথাও বিজেপি অন্তর্ঘাত হয়েছে, কোথাও স্যাবোটাজ হয়েছে বিজেপিতে, এবং স্যাবোটাজটা নিয়ে দলের মধ্যে থেকেই হয়েছে, এবং সেটা প্রকাশ্যে এখন সবাই বলে বেড়াচ্ছে। অন্যদিকে যদি আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের দেখি, সেখানে কংগ্রেস পার্টি গ্যারান্টি কার্ড দিয়েছে। মোদির গ্যারান্টি কার্ডটা মোদির গ্যারান্টিটাকে পাল্টা দিয়েছে, গ্যারান্টি কার্ড ওরা বিলি করেছে। সেখানে বলা হয়েছিল যে পার্টি জিতলেই 8,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে, মহিলাদের অ্যাকাউন্টে। এবং সেই মহিলারা এখন লাইন লাগিয়েছে কংগ্রেসের দপ্তরে গিয়ে যে আমাদের টাকা দাও। কংগ্রেসের শিরা সংক্রান্তি, কংগ্রেস এই টাকা এখন কোত্থেকে দেবে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছে না। এই যে রাহুল গান্ধীর খাটাকাট ফাটাফাট উনি যেসব বলেন, তারই কিন্তু ফল এটা। অন্যদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি,
পশ্চিমবঙ্গে কেন ভালো হলো? বিজেপি নিজের জেতা সিটগুলো কেন হারলো? এখানে দুরকম থিওরি কাজ করছে। একটা থিওরি হচ্ছে যে ভেতর থেকে বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব তার জন্য দায়ী। অন্যদিকে এটাও বলা হচ্ছে যে ধরনের সাপোর্ট বা সমর্থন আরএসএস এর দিক থেকে দেওয়া ছিল সেরকম সমর্থন আরএসএস দেয়নি। তার কারণ হচ্ছে যে বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তিনি কোনো একটা র্যালিতে কোনো একটা জায়গায় বলেছিলেন বা কোনো একটা কথোপকথনে বলেছিলেন যে তাদের আরএসএস এর সমর্থনের দরকার নেই, আরএসএস সমর্থন ছাড়াই তারা জিতবেন, বিজেপি একাই জিতে যাবে। সেখান থেকে কিন্তু আরএসএস এর সঙ্গে একটা দূরত্ব বিজেপির শুরু হয়েছিল এবং মনে করা হচ্ছে যে আরএসএস যখন যেবার যেখানে বসে যায় সেবার কিন্তু বিজেপির ফল খারাপ হয়। এবং বিশেষ করে হিন্দি বলয় যেটা আমরা বলি, যদিও মধ্যপ্রদেশে খুব ভালো ফল হয়েছে, রাজস্থানে কিন্তু ভালো ফল হয়নি। রাজস্থান, হরিয়ানা, এদিকে উত্তরপ্রদেশ, এই তিনটে মেইন যে রাজ্য, এই তিনটে রাজ্যতে কিন্তু বিজেপি দুর্বল। বিজেপিকে দেখা গেছে বিজেপি ভালো ফল করতে পারেনি, সেখানে কংগ্রেসে এগিয়ে গেছে। মহারাষ্ট্রে যেটা হয়েছে সেটা মহারাষ্ট্রে মনে হয় যে এই যে দল ভাঙানো হয়েছে, শরদ পাওয়ারের ভাইপোকে নিয়ে আসা হয়েছে, ওই থেকে উদ্ধব ঠাকরে দলকে ভেঙে শিন্দেকে এখানে নিয়ে আসা হয়েছে, সেটা হয়তো সেখানকার লোকজন পছন্দ করেনি। মানে বালা সাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে, তার একটা ওই বংশ পরম্পরায় যে সমর্থন বা যে সহানুভূতি সেটা কিন্তু উনি পেয়েছেন এই ইলেকশনে, বোঝা যাচ্ছে। এদিকে যখন এইসব আলোচনা হচ্ছে যে কোন রাজ্যে বিজেপি খারাপ ফল করেছে, কোন রাজ্যে ভালো ফল করেছে, কোন রাজ্যে বিজেপিকে আরো খাটতে হবে, যখন এইসব আলোচনা হচ্ছে তার মধ্যে একটা আলোচনাও চলছে। সেই আলোচনাটা হচ্ছে যে এই নতুন এনডিএ সরকার যেটা মোদির নেতৃত্বে শপথ নিতে যাচ্ছে এবং ভারতের 60 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরুর পরে কোনো প্রধানমন্ত্রী তৃতীয়বার শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। এটার ঐতিহাসিক একটা তার মূল্য আছে, ওই একটা তিনি ইতিহাস গড়তে চলেছেন। পাশাপাশি এটাও খেয়াল বা মাথার কোনো জায়গায় এটা মাথার মধ্যে সবসময় ঘুরছে যে এনডিএর সরকারকে চালানো মোদির পক্ষে সম্ভব কি সম্ভব না। কিন্তু যারা মোদিকে চেনে এবং মোদি সম্প্রতি যে বিদায়ী মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল এবং সেখানে তিনি মোদি নাকি বলেছেন যে আমি এটা প্রমাণ করে দেব যে আমরা এনডিএ সরকার সুষ্ঠুভাবে চালাতে পারি এবং এটা আমার প্রমাণ করা আমার কাছে চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি। তিনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন। আমরা দেখবো আগামী দিনে তিনি চ্যালেঞ্জটাকে কিভাবে ট্যাকল করেন, কিভাবে হ্যান্ডেল করেন। কারণ বিভিন্ন চ্যানেলতে যেসব খবর আসছে যে ওই ডিমান্ড করছে, সেই ডিমান্ড করছে, এই অতখানি মিনিস্ট্রি ডিমান্ড করছে, সেই শতখানি মিনিস্ট্রি ডিমান্ড করছেন, সে স্পেশাল প্যাকেজ চেয়েছে। তো এই ধরনের যা কিছু দাবি দাওয়া, দরাদরি এসব হয়তো চলবে, কিন্তু তার মধ্যে থেকেও মোদি কিভাবে এই এনডিএ সরকারকে এগিয়ে নিয়ে যাবেন সেটা আমরা দেখব আগামী দিনে। এবং যেভাবে আজকে মোদিকে প্রশংসায় ভরেছে দুই এনডিএ শরিক এবং আরো রামবিলাস পাসওয়ানের ছেলে বা অনুপ্রিয়া প্যাটেল বা শিন্দে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তো সেখানে একটা জিনিস খুব পরিষ্কার যে মোদির নেতৃত্বকে নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই, এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জ সামনে নেই। কারণ ওরা জানে যে মোদি 240, বিজেপি 240, একসময় হয়েছিল 250টা আসন নিয়ে নরসিংহ রাও সর্বমতের সরকার চালিয়েছিল, মাইনরিটি গভর্নমেন্ট চালিয়েছিল। এখানে ধীরে ধীরে এটাও হতে পারে আগামী দিনে যে বিজেপির আসন সংখ্যা বাড়লো বা অন্য পার্টি থেকে লোক এসে জয়েন করবে, কারণ সরকার গড়ার পরেই এই ইকুয়েশনগুলো চেঞ্জ হতে থাকে।
এমনিতেই খবর আছে যে বিজেপির নির্দলরা বিজেপিকে সমর্থন করেছে, কিছু ছোট ছোট দল সমর্থন করেছে, সব মিলিয়ে এখন 293 জায়গায় বিজেপির আসন সংখ্যা, এনডিএর আসন সংখ্যা 303। তো এই সব ক্যালকুলেশন এখনো চলছে। তো প্রশ্ন একটাই এখন উঠে এসেছে যে এই এনডিএ সরকার কি, এনডিএ সরকারের নেতৃত্ব দিয়ে নরেন্দ্র মোদী কি মাথায় কাঁটার মুকুট পরলেন, নাকি তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন? আমরা দেখব আগামী দিনে নরেন্দ্র মোদী এই সরকারটা কিভাবে চালান, আমাদের হাতে নজর থাকবে। আজকে এই পর্যন্তই। আমার টপিক যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।